সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমার ঘরে আমার স্কুল এই নবম দশম শ্রেণীর রসায়ন বিষয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া এর উপর দ্বিতীয় ক্লাসে আমি এস এম আব্দুল্লাহ আল ফাতিন। ক্লাসের শুরুতে আমরা একটু জেনে নিই যে আজকের ক্লাস থেকে আমরা কি শিখতে পারবো। আজকের ক্লাস থেকে আমরা শিখতে পারবো ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়ার শ্রেণী বিভাগ। আমরা পরিচিত হব জারণ সংখ্যার সাথে, একই সাথে আমরা জারণ বিজারণ ঘটে এমন কিছু বিক্রিয়া সম্পর্কে জানবো। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে পদার্থের পরিবর্তন দুই ভাবে ঘটে, একটি হচ্ছে ভৌত পরিবর্তন আর একটি হচ্ছে রাসায়নিক পরিবর্তন। একই সাথে আমরা রাসায়নিক বিক্রিয়ার দিক এবং রাসায়নিক বিক্রিয়ায় তাপের পরিবর্তন এই দুইটি বিষয়ের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কি কি শ্রেণীতে ভাগ করা যায় সেই বিষয়েও কিন্তু আলোচনা করেছিলাম। তো চলো আজকে আমরা আমাদের ক্লাসের মূল আলোচনায় চলে যাই। আজকে ক্লাসের আলোচনার প্রথম বিষয়বস্তু হচ্ছে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে কি কি শ্রেণীতে বিভক্ত করা যায়। আমরা মনে রাখবো যে ইলেকট্রন স্থানান্তরের উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুটি শ্রেণীতে বিভক্ত করা যায়, একটি হচ্ছে রেডক্স বিক্রিয়া আর একটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তো আমরা আজকে আলোচনা করব রেডক্স বিক্রিয়া নিয়ে। আমরা মনে রাখবো যে রিডাকশন মানে হচ্ছে বিজারণ এবং অক্সিডেশন মানে হচ্ছে জারণ। এখন এই রিডাকশন থেকে প্রথম তিনটি অক্ষর অর্থাৎ রেড RED এবং অক্সিডেশনের যে অক্স অর্থাৎ OX, এই দুটোকে জোড়া লাগিয়ে আমরা পাই হচ্ছে রেডক্স বিক্রিয়া। সুতরাং জারণ বিজারণ বিক্রিয়াকে আমরা আরেকটি নামে কি ডাকি, সেটি হচ্ছে রেডক্স বিক্রিয়া। এখন এই রেডক্স বিক্রিয়ায় অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় আসলে কি ঘটে আমরা দেখব যে একটি বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দিবে, অপর একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করবে। অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়ায় কি হচ্ছে দেখছি আমরা যে একটি বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, আরেকটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করছে। সুতরাং আমরা কি বলতে পারি যে এই যে জারণ বিজারণ বিক্রিয়া এটি হচ্ছে দুইটি ধাপে ঘটে। একটিকে আমরা বলবো যে জারণ অর্ধ বিক্রিয়া। এই যে দুটি ধাপের কথা বলছে এগুলোকে আমরা কি অর্ধ বিক্রিয়াও বলে থাকি। তাহলে আমরা বলতে পারি এভাবে যে জারণ অর্ধ বিক্রিয়া এবং বিজারণ অর্ধ বিক্রিয়া এই দুইটি ধাপে ঘটে। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় কি হয়, জারণ অর্ধ বিক্রিয়ায় আমার বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দেয়। আমরা এভাবে মনে রাখতে পারি যে জারণ জারণ মানে কি, জারণ মানে হচ্ছে ছাড়ন, কাট ছাড়নের কথা বলছি, ইলেকট্রন। তাহলে এই জারণ অর্ধ বিক্রিয়ায় কি হবে, আমি বলেছি যে একটি বিক্রিয়ক কি করে ইলেকট্রন ছেড়ে দেয়, তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় ওই ঘটনাটাই ঘটবে, ইলেকট্রন ছেড়ে দেওয়ার ঘটনাটাই ঘটবে। তো আমি এখানে একটি বিক্রিয়া দেখিয়েছি যে আমরা দেখতে পাচ্ছি যে ফেরাস আয়ন থেকে আমি কি পেয়েছি, ফেরিক আয়ন। তাহলে নিশ্চয়ই কি হয়েছে, আমার এখানে ইলেকট্রনের ছাড়ন হয়েছে বা ইলেকট্রন আমি ছেড়ে দিয়েছি। একইভাবে আমরা যদি বিজারণ অর্ধ বিক্রিয়ার কথা বলি তাহলে আমরা দেখব যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছে। এই বিক্রিয়ায় কি হচ্ছে যে ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে রূপান্তরিত হচ্ছে। তাহলে বিজারণ অর্ধ বিক্রিয়ায় কি ঘটে, বিজারণ অর্ধ বিক্রিয়ায় আমার একটি বিক্রিয়ক ইলেকট্রন গ্রহণ করে। আমরা যদি আরো একটি উদাহরণ দেখি, যেমন সোডিয়াম, খুব সহজ একটি উদাহরণ। আমরা কিন্তু পঞ্চম অধ্যায়ে এই উদাহরণটি দেখে এসেছি। আমরা আয়নিক যৌগের যে বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছিলাম তখনও কিন্তু আমরা দেখেছি সোডিয়াম কি করে, সোডিয়াম কিন্তু ধাতু কি করে, সে কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে আমরা সোডিয়াম যে একটি ইলেকট্রন ছেড়ে দিল, এই যে সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়ে যে সোডিয়াম এর ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন তৈরি করলো, এই বিক্রিয়াটাকে আমরা কিভাবে লিখি, এই যে ইলেকট্রন যে ছেড়ে দিয়েছে এটাকে আমরা ডান পাশে তীর চিহ্নের ডান পাশে যোগ চিহ্ন দিয়ে লিখি। জারণ অর্ধ বিক্রিয়া আমরা এইভাবেই লিখবো। এবং একই সাথে আমরা দেখি যে সোডিয়াম ক্লোরাইডের যে জলীয় দ্রবণে যে বিদ্যুৎ পরিবাহিতার বিষয়টি যখন আমরা পড়ে এসেছিলাম তখন কিন্তু আমরা দেখেছি যে এই যে সোডিয়াম যে ইলেকট্রনটি ছেড়ে দেয় সেই ইলেকট্রনটিকে গ্রহণ করে ক্লোরিন। তাহলে এটিকে কি আমরা বিজারণ অর্ধ বিক্রিয়া বলতে পারি? অবশ্যই পারি। তাহলে আমরা দেখলাম যে এই যে সোডিয়াম কি করছে, সে একটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল এবং ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করছিল। এবং আমি যদি সামগ্রিক বিক্রিয়াটি চিন্তা করি তাহলে দেখব যে সোডিয়াম যোগ ক্লোরিন এখান থেকে কি এরা বিক্রিয়া করে উৎপন্ন করছে কি সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন, যেটাকে আমরা বলতে পারছি খাবার লবণ বা সোডিয়াম ক্লোরাইড। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম কি করেছে, সোডিয়াম হচ্ছে ধাতু যে কিনা ইলেকট্রন ছেড়ে দেয়। তাহলে জারণ অর্ধ বিক্রিয়ায় যেই বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দেয় তাকে আমরা বলি হচ্ছে বিজারক। কি বললাম, জারণ অর্ধ বিক্রিয়ায় আমি দেখব যে যেই পদার্থ বা যেই বিক্রিয়ক ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাকে আমরা কি বলছি, বিজারক পদার্থ। তাহলে আমরা কি বলতে পারি যে সকল ধাতুই কি বিজারক, কারণ সোডিয়াম তো ধাতু, সে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, অর্থাৎ সোডিয়াম কি একটি বিজারক পদার্থ। তো এই সোডিয়ামের মতো যত ধাতু আছে সব ধাতুকেই আমি তাহলে কি বলতে পারি, তারা সকলেই বিজারক পদার্থ। তাহলে বুদ্ধি করে বলো তো যে অধাতুরা কি ধরনের পদার্থ হবে?
যেমন ক্লোরিন, সে তো ইলেকট্রন গ্রহণ করছিল। তো যে সকল পদার্থ আমার ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে জারক পদার্থ। সুতরাং এখানে যে ক্লোরিন বা যে অধাতু, সে কি? সে হচ্ছে জারক পদার্থ। আমরা এই বিষয়গুলো মনে রাখবো। আমরা এই দুটি উদাহরণ থেকে আরো একটি বিষয় জেনে নেই, সেটি হচ্ছে জারণ বিক্রিয়া কারা এবং বিজারণ বিক্রিয়া কারা। আমরা দেখব যে যে সকল বিক্রিয়ায় কোনো পরমাণু ইলেকট্রন ছেড়ে দিচ্ছে তাদেরকে আমরা কি বলছি? জারণ বিক্রিয়া। আমরা আরো একটি ভাবে মনে রাখতে পারি, সেটি হচ্ছে এই যে ধনাত্মক চার্জ সংখ্যা যদি বৃদ্ধি পায় বা ঋণাত্মক চার্জের সংখ্যা যদি হ্রাস পায়, তাহলেও কিন্তু আমরা তাদেরকে বলবো যে তারা কি? তারা হচ্ছে জারণ বিক্রিয়া। যেমন আমি যদি দেখি যে ফেরাস আয়ন, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে ফেরিক আয়নে পরিণত হলো, তাহলে ফেরাস আয়নের জারণ সংখ্যা কত ছিল? +2। জারণ সংখ্যা নিয়ে আমরা একটু পরেই আলোচনা করছি। আমরা এভাবে বলতে পারি যে এখানে আমার ধনাত্মক চার্জ সংখ্যা দেখতে পাচ্ছি যে +2, এই +2 থেকে বেড়ে গিয়ে হয়েছে কি? +3। তাহলে আমি কি বললাম? যে যে সকল বিক্রিয়ায় আমি দেখব যে চার্জ সংখ্যা, ধনাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায় অথবা ঋণাত্মক চার্জ সংখ্যা হ্রাস পায়, তাদেরকে আমরা কি বলবো? তাদেরকে আমরা বলবো হচ্ছে জারণ বিক্রিয়া। আমরা কিন্তু এই উদাহরণে খুব সহজেই সেটি দেখতে পেলাম। একইভাবে তাহলে বিজারণ বিক্রিয়া আমরা কি বলবো? বিজারণ বিক্রিয়া আমরা বলবো যে যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থ, যেমন আমি যদি ক্লোরিনের থেকে ক্লোরাইড আয়ন হওয়ার বিক্রিয়াটি দেখি, তাহলে আমরা খুব সহজেই বলতে পারি যে যে বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে, অথবা আমি এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন যেহেতু কি নিরপেক্ষ পরমাণু, তাহলে তার কোনো আধান নাই বা চার্জ নাই, আমি 0 লিখলাম। আর এখানে আমি দেখতে পাচ্ছি ক্লোরাইড আয়নের জন্য যেহেতু ঋণাত্মক আয়ন, ক্লোরাইড আয়ন যেহেতু একটা ঋণাত্মক আয়ন, আমি দেখতে পাচ্ছি যে এই মাইনাসকে আমরা বলি হচ্ছে -1, মানে ক্লোরাইড আয়নের জারণ সংখ্যা হচ্ছে -1। তাহলে 0 থেকে -1 হচ্ছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে ঋণাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমরা বলবো যে যে সকল বিক্রিয়ায় কোনো পদার্থ ইলেকট্রন গ্রহণ করে অথবা ঋণাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, একই সাথে তাহলে কি হবে? ধনাত্মক চার্জ সংখ্যা কি হবে? কমবে। এই ধরনের বিক্রিয়াকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া। সুতরাং যে কোনো আমরা একটি কথা মনে রাখবো, আমি যদি এটি মনে রাখি যে বিজারণ বিক্রিয়ায় কি হয়? ঋণাত্মক চার্জ সংখ্যা বৃদ্ধি পায়, তাহলে আমি নিশ্চয়ই বুঝতে পারছি ধনাত্মক চার্জ সংখ্যা কি হবে? সেটিও কি বৃদ্ধি পাবে? না, সেটি হবে উল্টা। অর্থাৎ ঋণাত্মক চার্জ সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে ধনাত্মক চার্জ সংখ্যা কি হবে? কমবে। আমি দেখলাম যে ঋণাত্মক চার্জ সংখ্যা যদি বৃদ্ধি পায়, তাহলে তাদেরকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া। এভাবে খুব সহজেই আমরা জারণ এবং বিজারণ বিক্রিয়া কিন্তু শনাক্ত করতে পারবো। এই পর্যায়ে আমরা আলোচনা করব জারণ সংখ্যা নিয়ে। খুবই চমৎকার একটি বিষয়, যাকে আমরা ইংরেজিতে জানি অক্সিডেশন নাম্বার। কি বললাম? জারণ সংখ্যা বা অক্সিডেশন নাম্বার। এই যে এতক্ষণ আমরা যে ভিন্ন ভিন্ন উদাহরণগুলো দেখলাম, সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দিচ্ছিল, তখন আমরা কি লিখেছিলাম? সোডিয়াম প্লাস, অর্থাৎ যতটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল সোডিয়ামের প্রতীকের ডান দিকে উপরে ছোট করে ঠিক সেই কয়েকটি যোগ চিহ্ন দিয়েছে। যেহেতু একটি ইলেকট্রন ছেড়ে দিয়েছিল, +1 আমরা লিখি নাই। একইভাবে সোডিয়ামের মতো যদি আমি আরেকটি পরমাণু নেই, যেমন নিরপেক্ষ পরমাণু আয়রন বা ফেরাম, সে 2টি ইলেকট্রন ছেড়ে দিয়ে কি হয়? ফেরাস আয়নে পরিণত হয়, অর্থাৎ Fe2+। একইভাবে আমি যদি একটি অধাতু নিয়ে চিন্তা করি, যেমন ক্লোরিন, ক্লোরিন কি করেছিল? সে কিন্তু একটি ইলেকট্রন গ্রহণ করেছিল, যার জন্য একটি ইলেকট্রন গ্রহণ করার কারণে ক্লোরাইড আয়ন, অর্থাৎ তার প্রতীকের ডান পাশে আমরা কি দিয়েছিলাম? ঋণাত্মক চিহ্ন। তাহলে আমরা দেখব যে অণুতে বা কোনো যৌগমূলকে এরকম বিভিন্ন পরমাণু তার যে ইলেকট্রন গ্রহণ করার বা ইলেকট্রন ছেড়ে দেওয়ার যে প্রবণতা, সেই প্রবণতাটা তারা প্রদর্শন করে। তাহলে কি বললাম? যে অণুতে বা যৌগমূলকে এই যে ভিন্ন ধরনের পরমাণু উপস্থিত থাকে, তাদের ইলেকট্রন ছেড়ে দেওয়া বা ইলেকট্রন গ্রহণ করার যে বিষয়টি, যেটাকে আমরা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যা দ্বারা প্রকাশ করছি, এটিকেই আমরা বলছি জারণ সংখ্যা। আমরা এবার বিভিন্ন পরমাণুর জারণ সংখ্যা সম্পর্কে একটু ধারণা লাভ করার চেষ্টা করব। এর জন্য আমরা এই টেবিলটা একটু ভালো করে মনে রাখবো। এই টেবিলটি আমাদের পাঠ্য বইতেও দেওয়া আছে, আমরা একটু আরেকবার দেখার চেষ্টা করি। শুরুতে আমি কি বলেছি? যে ধাতু সমূহের জারণ সংখ্যা হয় ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা হয় ঋণাত্মক। ইতিমধ্যেই কিন্তু তোমরা এটি জেনেছো, কারণ আমরা বলেছি যে সকল ধাতুই কি? বিজারক। বিজারক কারা? যারা ইলেকট্রন ছেড়ে দেয়। যেমন সোডিয়াম ক্লোরাইড যোগে আমরা দেখেছিলাম সোডিয়াম ইলেকট্রন ছেড়ে দিয়েছিল এবং সে হয়েছিল সোডিয়ামের একটি ক্যাটায়ন তৈরি করেছিল, অর্থাৎ আমরা মনে রাখবো সোডিয়ামের জারণ সংখ্যা কি? ধনাত্মক। কত ছিল? +1। একইভাবে যে অধাতু, আমরা বলছি যে অধাতু সমূহের জারণ সংখ্যা হচ্ছে ঋণাত্মক এবং ক্লোরিনের জারণ সংখ্যা কি? আমরা দেখতে পাচ্ছি -1। আমরা মনে রাখবো যে ধাতু সমূহের জারণ সংখ্যা কি হবে? ধনাত্মক এবং অধাতু সমূহের জারণ সংখ্যা হবে ঋণাত্মক। আমরা যদি পরের বিষয়টিতে যাই, তাহলে আমরা দেখব নিরপেক্ষ বা মুক্ত মৌলের জারণ সংখ্যা হচ্ছে 0। এটাও কিন্তু আমরা খেয়াল করেছি।
আমরা যখনই দেখেছি যে সোডিয়াম একটি ইলেকট্রন ছেড়ে দেয়, তো সোডিয়াম তখন কি ছিল, মুক্ত পরমাণু ছিল বা মুক্ত মৌল বা নিরপেক্ষ পরমাণু ছিল। তখন আমি কিন্তু দেখিয়েছিলাম যে জারণ সংখ্যা কত হবে, শূন্য। আমরা যদি চিন্তা করি যে হাইড্রোজেনের একটি অণুর কথা যদি চিন্তা করি, হাইড্রোজেন গ্যাস, তাতে আমি দেখব হাইড্রোজেনের জারণ সংখ্যা হবে 0। আমি যদি একটি ধাতু যেমন ফেরাম, যেহেতু নিরপেক্ষ পরমাণু, জারণ সংখ্যা কত ধরবো, 0। পরের যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে যে নিরপেক্ষ যৌগে পরমাণুর মোট জারণ সংখ্যা হবে 0। আমরা যদি একটি উদাহরণ দেখি, যেমন পানিতে কে কে আছে বলতো, হাইড্রোজেন পরমাণু এবং অক্সিজেন পরমাণু। অধিকাংশ ক্ষেত্রেই হাইড্রোজেনের জারণ সংখ্যা হয় +1 এবং অক্সিজেনের জারণ সংখ্যা হয় -2। তাহলে এই যৌগের যদি সামগ্রিক জারণ মানটা আমি নিতে চাই, অর্থাৎ জারণ সংখ্যার যোগফলটা যদি আমি দেখি, তাহলে দেখব দুইটি হাইড্রোজেন পরমাণুর মোট জারণ মান কত, +2। এর সাথে আমি যোগ দিব কার জারণ সংখ্যা, অক্সিজেনের জারণ সংখ্যা। অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। তাহলে আমি যোগ করলে কত পাচ্ছি, 0। আমরা যদি পরের বিষয়টি খেয়াল করি, তাহলে আমরা দেখব যে আধান বিশিষ্ট যে আয়নগুলো আছে, তাতে পরমাণুসমূহের যে মোট জারণ সংখ্যা তা হবে ওই আধান বিশিষ্ট আয়নের যে আধান মান সেটির সমান। অর্থাৎ আমি যদি বলি যে সালফেট, যেটি কিনা একটি ঋণাত্মক যৌগমূলক, অ্যামোনিয়াম এটিও একটি যৌগমূলক যেটি কিনা ধনাত্মক যৌগমূলক। আমরা যদি দেখি সালফেট যৌগমূলকের আধান -2, তাহলে বলতো এখানে যে ভিন্ন ভিন্ন পরমাণু আছে তাদের জারণ সংখ্যার যোগফল কত হবে, -2। একইভাবে অ্যামোনিয়াম যৌগমূলকের বেলাতেও কিন্তু ভিন্ন ভিন্ন যে পরমাণু সমূহ আছে তাদের জারণ সংখ্যার সমষ্টি হবে +1। আমরা আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে যে ক্ষার ধাতুগুলো আছে তাদের জারণ সংখ্যার মান হবে সবসময় কত, +1। অর্থাৎ আমি যদি পটাশিয়াম ক্লোরাইডের কথা চিন্তা করি, পটাশিয়াম সে কিন্তু ক্ষার ধাতু, তাহলে ক্ষার ধাতুর সময়ের জারণ সংখ্যা কত হচ্ছে, ক্ষার ধাতুর সময়ের জারণ সংখ্যা হবে +1। একইভাবে আমি যদি মৃৎক্ষার ধাতুর কথা চিন্তা করি, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম প্রভৃতি ধাতু নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তাদের জারণ সংখ্যা হবে +2। আমি মনে রাখবো যেমন ক্যালসিয়াম ক্লোরাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড, এদের বেলায় আমরা দেখব যে এই ধাতুগুলোর জারণ মান কত হয়, জারণ মান হয় হচ্ছে +2। এরপরে আমরা যদি একটু দেখি ধাতব হ্যালাইডের কথা চিন্তা করি, যেমন লিথিয়াম ক্লোরাইড। লিথিয়াম কিন্তু একটি ধাতু, তার হ্যালাইড, তাহলে লিথিয়াম ক্লোরাইডে ক্লোরিন হচ্ছে হ্যালোজেন এবং লিথিয়াম হচ্ছে ধাতু, অর্থাৎ লিথিয়াম ক্লোরাইড একটি ধাতব হ্যালাইড। আমরা দেখব এই লিথিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1। এবার আমরা আরো দুটি বিষয় জানবো, সেটি হচ্ছে হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। তো হাইড্রোজেনের জারণ সংখ্যা আমরা জেনেছি যে অধিকাংশ ক্ষেত্রেই কত হয়, +1, কিন্তু কিছু ক্ষেত্রে হয় -1। কোন কোন ক্ষেত্রে, ধাতব হাইড্রাইডের বেলায়। যেমন আমি যদি বলি অ্যামোনিয়ার কথা, বা আমি যদি লিথিয়াম টেট্রাহাইড্রিডো অ্যালুমিনেট এটির উদাহরণ যদি একটু দেখি, এই ধরনের যৌগে অর্থাৎ ধাতব হাইড্রাইডে হাইড্রোজেনের জারণ মান কত, -1। এবার আমরা আরো একটি এক্সাম্পল দেখব, সেটি হচ্ছে অক্সিজেনের জন্য। অধিকাংশ ক্ষেত্রেই অক্সিজেনের জারণ সংখ্যা কত হয় আমরা জানি, -2। যেমন আমি যদি ক্যালসিয়াম অক্সাইডের কথা চিন্তা করি, অক্সিজেনের জারণ সংখ্যা কত, -2। কিন্তু ব্যতিক্রম তো সবকিছুতেই থাকে, আমি বারবার যেটি বলি। যেমন আমরা যদি পারঅক্সাইডের কথা চিন্তা করি, যেমন হাইড্রোজেন পারঅক্সাইড, আমরা দেখব এই হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান হয় -1। আমরা এই জিনিসগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমরা কিন্তু একটু পরেই সেগুলো জানবো। তো আমরা মনে রাখবো যে পারঅক্সাইডে অক্সিজেনের জারণ মান কত হয় বললাম, -1। একই সাথে আমরা মনে রাখবো যে সুপার অক্সাইড যারা আছে, এই সুপার অক্সাইড যেমন পটাশিয়াম সুপার অক্সাইড বা সোডিয়াম সুপার অক্সাইড, এই যৌগগুলোর বেলায় অক্সিজেনের জারণ মান হয় -1/2। কি বললাম, সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হয় -1/2। তো আমরা এই টেবিলটি মনে রাখার চেষ্টা করব এবং খুব সহজেই কিন্তু জারণ সংখ্যা আমরা যদি এভাবে মনে রাখতে পারি, কোনো একটি যৌগে কোনো নির্দিষ্ট পরমাণুর জারণ সংখ্যা বের করতে পারবো। তো এতক্ষণ আমরা যে জারণ সংখ্যা নিয়ে কথা বললাম, এই জারণ সংখ্যাগুলো আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটি একটু দেখার চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি সালফিউরিক অ্যাসিড। তো আমরা ধরে নিচ্ছি যে সালফিউরিক অ্যাসিডে আমার যে কেন্দ্রে অর্থাৎ মাঝে যে মৌলটি আছে, সেই কেন্দ্রীয় মৌল বা সালফারের আমি জারণ সংখ্যা জানি না। তাহলে এর জারণ সংখ্যা যদি আমি না জানি, আমি ধরে নিলাম সালফারের জারণ সংখ্যা x। তাহলে আমরা যেটা করব, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এটি একটি নিরপেক্ষ যৌগ, তাহলে আমরা কি বলতে পারি যে এখানে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন সকলের জারণ সংখ্যার যোগফল কি হবে, 0। তাহলে আমি সেটি করি। যেহেতু হাইড্রোজেন পরমাণু আছে 2, তাহলে আমি এই 2 কে গুণ দিব +1 দিয়ে। কেন? কারণ আমরা জানি যে হাইড্রোজেনের জারণ মান হচ্ছে +1, বা হাইড্রোজেন পরমাণুর জারণ সংখ্যা +1, তাই আমি তাকে 2 দিয়ে গুণ দিলাম, যেহেতু এখানে হাইড্রোজেন পরমাণু আছে 2টি। সালফারের জন্য আমি এখানে দিয়েছি x, কারণ আমি সালফারের জারণ সংখ্যা জানি না, সেটি তো আমি বের করতে হবে। অক্সিজেন পরমাণু আছে 4টি, আমরা জানি অক্সিজেন পরমাণুর জারণ সংখ্যা -2, তাই আমি
-2 কে 4 দিয়ে গুণ দিয়েছি এবং এই সবগুলোকে যোগ করে আমি লিখেছি কি ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখন সলভ করি তাহলে আমি দেখতে পাবো x এর মান আসে কত +6, অর্থাৎ এই যে সালফার যে পরমাণু, এই সালফার পরমাণুর জারণ সংখ্যা কত, জারণ সংখ্যা হবে +6। একইভাবে একটু আগেই কিন্তু আমরা সুপার অক্সাইড নিয়ে কথা বলেছি। তো সোডিয়ামের সুপার অক্সাইডে যদি আমরা একটু দেখার চেষ্টা করি যে অক্সিজেনের জারণ মান আমি জানি না কত, আমাকে বের করতে হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি অক্সিজেন পরমাণু 2টি। তাহলে আমরা জানি, আমরা ধরে নিলাম যে অক্সিজেনের এই যে যৌগটি মানে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা হচ্ছে x। তাহলে 2টি যেহেতু পরমাণু আছে আমি ধরলাম জারণ সংখ্যা হচ্ছে 2x। তাহলে এটিও যেহেতু আমার নিরপেক্ষ মানে কোনো চার্জ নেই, এই যৌগটা কি চার্জ নিরপেক্ষ, তাহলে আমরা জানি যে এই সোডিয়ামের জারণ সংখ্যা এবং অক্সিজেনের জারণ সংখ্যা যোগ দিলেই আমি কি পেয়ে যাব, 0 পেয়ে যাব। অর্থাৎ আমি যেহেতু নিরপেক্ষ যৌগ, এদের জারণ সংখ্যার যোগফল 0 কিন্তু হতে হবে। তাই আমি যে সোডিয়ামের জারণ সংখ্যা জানি +1, অক্সিজেনের জারণ সংখ্যা আমি ধরেছি x, যেহেতু দুটি পরমাণু আছে তাই লিখেছি +2x। তাহলে এখন এই সমীকরণটা যদি আমি সমাধান করি আমি দেখব যে x এর মান হচ্ছে -12। এখন এই x কে ছিল, এই x ছিল এই যে যৌগটা, এই যৌগে অক্সিজেনের জারণ সংখ্যা। অর্থাৎ আমি বলতে পারি যে সুপার অক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কত বের হলো, -12। এভাবে খুব সহজেই কিন্তু আমরা জারণ সংখ্যা বের করতে পারি, আমাদের কোনো কিছু কিন্তু মুখস্থ করতে হবে না। এই জারণ সংখ্যার বেলায় আমরা একটি জিনিস মনে রাখবো যে যোজনী এবং জারণ সংখ্যা কিন্তু এক জিনিস নয়। যোজনী কখনো ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে না, কিন্তু জারণ সংখ্যা কি ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যা বিশিষ্ট হয়। তো এই জিনিসটা আমরা কিন্তু কখনোই গুলিয়ে ফেলবো না। আমরা মনে রাখবো যে যোজনী এবং জারণ সংখ্যা একই বিষয়ে নয়। যোজনী কখনোই ধনাত্মক বা ঋণাত্মক চার্জ বা ধনাত্মক বা ঋণাত্মক চিহ্নযুক্ত হতে পারে না, কিন্তু জারণ সংখ্যা কিন্তু ধনাত্মক চার্জযুক্ত এবং ঋণাত্মক চার্জযুক্ত হতে পারে। আমি যদি কোন একটি মৌলের যোজনী হয় 2, আমি কিন্তু কখনোই বলবো না +2 বা -2, কিন্তু জারণ সংখ্যাকে সবসময় কিন্তু আমাকে চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। যেমন অক্সিজেনের জারণ সংখ্যা যদি আমি বলি 2, সেটি কিন্তু হবে ভুল। অক্সিজেনের জারণ সংখ্যা কত বলতে হবে, -2। যদি কেউ আমাকে প্রশ্ন করে অক্সিজেনের যোজনী কত, আমি কিন্তু বলবো অক্সিজেনের যোজনী 2। আমরা এবার একটি জিনিস লক্ষ্য করব যে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, অর্থাৎ যেখানেই জারণ বিক্রিয়া ঘটে সেখানেই বিজারণ বিক্রিয়া ঘটে। আমরা কি বলেছিলাম যে জারণ মানে কি ছারণ, ইলেকট্রন ছারণ, অর্থাৎ বিজারণ মানে কি তাহলে ইলেকট্রন গ্রহণ। এখন আমরা অনেক সময় এভাবে বলি যে নামের সাথে মিল রেখে যে জারণ কার ঘটে, জারণ ঘটে জারকের, বিজারণ কার ঘটে, বিজারণ ঘটে বিজারকের। আসলে কিন্তু তাই না, আমরা উল্টো কেসটা দেখব। অর্থাৎ আমাকে যদি প্রশ্ন করে জারণ প্রক্রিয়া কার বেলায় ঘটে, আমি কিন্তু বলবো জারণ ঘটে বিজারকের। তাহলে বুদ্ধি করে বলতো বিজারণ কার ঘটে, বিজারণ ঘটে জারকের। আমরা সবসময় যে ভুলটা করি, আমরা বলি যে জারণ ঘটে জারকের, বিজারণ ঘটে বিজারকের। এটি কিন্তু ভুল। আমরা চিন্তা করব কি, জারণের বেলায় চিন্তা করব বড় যেই নামটি, অর্থাৎ বিজারক। জারণ কার ঘটে, বিজারকের, বিজারণ কার ঘটে, জারকের। অথবা আমরা যে কোনো একটি মনে রাখবো, তাহলে তো অপরটি আর আমার মনে রাখতে হচ্ছে না। আমরা জানি যে বিজারক কারা, যারা ইলেকট্রন ছেড়ে দেয়, যেমন ধাতু। আমাদের কিন্তু মনে আছে সকল ধাতুই কি বলেছি বিজারক, তারা ইলেকট্রন ছেড়ে দেয়, যার জন্য তাদেরকে আমরা বলতাম বিজারক। তাহলে বিজারকের কি ঘটে, জারণ ঘটে। তাহলে আমরা জানলাম যে যেই সকল প্রক্রিয়ায় ইলেকট্রন ছেড়ে দেওয়া হয় তাদেরকে আমরা বলছি জারণ বিক্রিয়া, এবং যেই বিক্রিয়াগুলোতে ইলেকট্রন গ্রহণ করা হয় তাদেরকে আমরা বলছি বিজারণ বিক্রিয়া। যে সকল পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় তাদেরকে আমরা বলি বিজারক পদার্থ, অর্থাৎ বিজারকের জারণ ঘটে। এবং যে সকল পদার্থ ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে আমরা বলি জারক পদার্থ, অর্থাৎ বিজারণ ঘটে কার, জারকের। আমরা এই জিনিসগুলো কিন্তু মনে রাখবো। এবার আমরা যদি এই বিক্রিয়াটি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে সোডিয়াম এবং ক্লোরিনের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়েছে, সোডিয়াম ক্লোরাইড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 1 মোল সোডিয়াম 1/2 মোল ক্লোরিনের সাথে বিক্রিয়া করেছে। তো আমরা ইতিমধ্যেই কিন্তু দেখেছি যে এখানে কি ঘটে। আমরা দেখব যে এখানে একটি জারণ অর্ধ বিক্রিয়া ঘটে, যেখানে দেখছি যে সোডিয়াম একটি নিরপেক্ষ পরমাণু, সে একটি ইলেকট্রন ছেড়ে দিয়ে সোডিয়ামের ক্যাটায়ন তৈরি করে। এবং একইভাবে বিজারণ অর্ধ বিক্রিয়ায় আমরা দেখব যে সোডিয়াম যে ইলেকট্রনটি ছেড়ে দেয় সেই ইলেকট্রনটিকে গ্রহণ করেছে ক্লোরিন, এবং ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইডের ঋণাত্মক আয়নে পরিণত হয়েছে। আমরা যদি যোগ করি, অর্থাৎ সামগ্রিক বিক্রিয়াটি দেখার চেষ্টা করি, আমরা দেখব আলটিমেটলি আমি কি পাচ্ছি, সোডিয়াম ক্লোরাইড। সুতরাং আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সোডিয়াম যে ইলেকট্রনটা ছাড়ে সেই ইলেকট্রনটা কে গ্রহণ করে, ক্লোরিন। অর্থাৎ ক্লোরিন পরমাণু যদি ইলেকট্রন না গ্রহণ করতো তাহলে কিন্তু সোডিয়াম পরমাণু ইলেকট্রন ছাড়তে পারতো না। এখান থেকে আমরা বলতে পারি যে যেখানেই জারণ ঘটছে সেখানেই কি পর্যায়ক্রমে কি বিজারণও ঘটছে। অর্থাৎ জারণ প্রক্রিয়া এবং বিজারণ প্রক্রিয়া বা এই দুটো বিক্রিয়া কিন্তু একই সাথে ঘটছে। তাহলে আমরা বলতে পারি যে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটবে। আমরা কিন্তু এই জিনিসটি বুঝতে পারলাম।
একই সাথে আমরা এটাও বলতে পারি যে জারণ বিজারণ কি একটি ইলেকট্রন স্থানান্তর প্রক্রিয়া। সুতরাং আজকের ক্লাস থেকে আমরা কি কি শিখলাম? আজকের ক্লাস থেকে আমরা জানলাম যে ইলেকট্রন স্থানান্তর উপর ভিত্তি করে রাসায়নিক বিক্রিয়াকে দুইটি ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে রেডক্স বিক্রিয়া এবং আরেকটি হচ্ছে নন রেডক্স বিক্রিয়া। তো আজকে আমরা রেডক্স বিক্রিয়ার আলোচনায় আমরা জেনেছি যে জারণ সংখ্যা সম্পর্কে, কোনো পরমাণুর জারণ সংখ্যা কি কি ধরনের হতে পারে বা কি কিভাবে নির্ণয় করা যায় সেটিও জেনেছি, এবং একই সাথে আমরা জেনেছি যে জারণ বিজারণ একটি যুগপৎ ক্রিয়া, অর্থাৎ জারণ বিজারণ একই সাথে ঘটে। এ পর্যায়ে তোমাদের জন্য দুটি বাড়ি কাজ দেওয়া থাকবে। আমরা দুটি বিক্রিয়া দেখতে পাচ্ছি এবং এই বিক্রিয়া দুটি থেকে তোমাদের যে প্রশ্নের উত্তর করতে হবে তা হলো, দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো এবং উদ্দীপকের প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ বিক্রিয়া যে যুগপৎ ঘটে সেটি বিশ্লেষণ করো। আমি বিশ্বাস করি পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে তোমরা এই প্রশ্ন দুটি উত্তর করতে পারবে এবং তোমরা স্কুল খোলার পর অবশ্যই এই বাড়ি কাজ তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের কাছে জমা দিবে, যা ধারাবাহিক মূল্যায়নের সাথে যুক্ত হবে। তোমরা সবাই ভালো থাকো, নিরাপদে থাকো, সরকারি নির্দেশনা মেনে ঘরে অবস্থান করো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। তোমরা যদি এই ক্লাসটি পুনরায় দেখতে চাও তাহলে চোখ রাখো আমার ঘরে আমার স্কুল এর অফিসিয়াল ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।